এই সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ তিনি বলছেন যে বিসিবির যে নতুন কমিটি হয়েছে, গতবারের গেল মানে নির্বাচিত যে কমিটি ছিল, যদিও সেই নির্বাচনেও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের অনেক তখনকার কারসাজি নিয়ে অনেক আলোচনা ছিল, বিতর্কিত নির্বাচন, সেই নির্বাচিত কমিটি ভেঙে দিয়ে অ্যাডহক কমিটি করা হয়েছে। তিনি সেই কমিটিকে বলছেন বাপের দোয়া কমিটি। এবং সংসদে সালাউদ্দিন আহমেদ বলছেন মায়ের দোয়া শুনেছি, বাপের দোয়া আপনার কাছ থেকে মানে নতুন শুনছেন আর কি। সেখানে আমি আপনাকে প্রশ্নটা করতে চাই যে নামকরণ, তিনি যে বলছেন বাপের দোয়া, আপনার কাছে কি নামকরণটা কি যথার্থ মনে হয় নাকি মনে হচ্ছে, মানে আপনার কি বক্তব্য জানতে চাই, একটু বলতে চাই যে কারা আছেন কমিটিতে। তামিম ইকবাল তো আছেন প্রধান, এবং মির্জা আব্বাসের ছেলে মির্জা ইয়াসির আব্বাস, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের ছেলে সাইদ ইব্রাহিম আহমদ, অর্থমন্ত্রী আমির খসরুর ছেলে ইসরাফিল খসরু, ইনারা আছেন কমিটিতে। এছাড়াও ববি হাজাজ শিক্ষা প্রতিমন্ত্রী, তার স্ত্রীও আছেন রাশনা ইমাম। আসলে বাপের দোয়া কমিটির নামকরণ যথার্থ হয়েছে? মানে শব্দটা ইউনিক, আমার পছন্দ হয়েছে। এবং আমি একটা স্ট্যাটাসে মানে হাসনাত আবদুল্লাহকে ধন্যবাদ জানিয়েছি যে আপনি এগিয়ে যান। হাসনাত বিয়ে করেছে আমার নির্বাচনী এলাকাতে, তো কাজেই সে আমাদের এলাকার জামাই, তার যে কোনো কথাই আমার কাছে ভালো লাগে, ভালো লাগে। আর তাহলে তো এই স্বজন যে প্রীতি যে হয়ে গেল। কমিটি, না, স্বজনপ্রীতি হোক, এখন আমার নিজস্ব স্বজনপ্রীতির মধ্যে যদি কেউ ভালো করে তাকে তো হুম। অবশ্যই প্রশংসা করতে হবে। সে বিপ্লবী, সে সংসদে চলে গেছে, সে যে কথাগুলো বলছে, মানে ওই সংসদে দাঁড়িয়ে চোখে চোখ রেখে, মানে ক্ষমতাধরদের চোখে চোখ রেখে কথা বলছে, এটা চারটিখানি বিষয় নয়, কথা বলছে। এবং এই যে যারা মানে কমিটিতে গেছে তারা সবাই খুব আকর্ষণীয় ব্যক্তিত্ব, মন্ত্রীর ছেলে, বড় বড় মন্ত্রীর ছেলে, তাদের সমালোচনা করা মানেই ওই মন্ত্রণালয়গুলো হাসনাত আবদুল্লার জন্য ঝুঁকিপূর্ণ হয়ে যাবে। হুম। তো সেক্ষেত্রে ববি হাজ্জাসের স্ত্রী শিক্ষা মন্ত্রণালয়, অর্থমন্ত্রী সালাউদ্দিন সাহেব স্বরাষ্ট্রমন্ত্রী, হুম। মির্জা আব্বাস ঢাকা শহরের অন্যতম একজন যাকে বলে তিনি প্রভাবশালী মন্ত্রী ব্যক্তিত্ব, মন্ত্রী পদমর্যাদার। হুম। মন্ত্রী প্রধানমন্ত্রীর উপদেষ্টা। পদমর্যাদা। তো সকল এই মানুষগুলোকে রীতিমতো ঠাট্টা করে মস্করা করে তিনি যে বক্তব্য পার্লামেন্টে দিয়েছেন, বাবার দোয়া কমিটি, আমি মনে করি যে এটা তার একটা সাহসের পরিচয়। হুম। কাজটি আওয়ামী লীগ আমলে যেভাবে হয়েছে, তার চেয়ে নোংরাভাবে হয়েছে ডক্টর ইউনূসের আমলে। আর ডক্টর ইউনূসের আমলে যেটা হয়েছে তার চেয়ে আরও বিশ্রীভাবে এটা হয়েছে। প্রথমত এখানে যারা আসছে সবাই দেখতে সুন্দর, তারপরে তারা সবাই ভালো বংশের, তাদের রক্ত ভালো, চেহারা সুরতে ভালো, তারপরে শেষে তাদের লেখাপড়ার ব্যাপারে কোনো রকম কারো আপত্তি নেই। কিন্তু ওই যে সমস্যাটা হলো কি, যে প্রক্রিয়াটা ভালো হয়নি। এই একই মানুষগুলো যদি নির্বাচিত হতেন সেখানে, ইলেকশন করে আসতেন, আমরা গর্ব অনুভব করতাম যে একটা হুম। কমিটি হয়েছে, মানে তারা সবাই সুন্দর সব মিলিয়ে। কিন্তু এই যে যে প্রক্রিয়াতে তারা এলেন, এখানে যথেষ্ট প্রশ্ন করার সুযোগ আছে। এবং এই কাজের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের কতটা গ্রিন সিগন্যাল আছে ডাজ নট ম্যাটার, কিন্তু আলটিমেটলি তাকেও এখানে জড়ানো হয়েছে যে আসলে তিনি এরকমই মানুষ, সব জায়গাতে শুধু দলীয় লোক ঢুকানো, সব জায়গাতে নির্বাচন অ্যাভয়েড করে, নির্বাচন বিধি ব্যবস্থার উপর বোধহয় তার আর বিশ্বাস বা আস্থা নেই। তো তিনি একেবারে যাকে বলা হয় প্রশাসক নিয়োগ থেকে শুরু করে অন্যান্য যে কর্মকাণ্ডগুলো করছেন, এটা হলো নির্বাচন বাদ দিয়ে নিজের যে এক্সিকিউটিভ ক্ষমতা, এই ক্ষমতা প্রয়োগ করে তিনি আহ, যেই জায়গাগুলোতে নির্বাচন হতে পারতো সেই দরজাগুলো তিনি বন্ধ করে দিচ্ছেন। এটা অন দ্য লং রানে গণতন্ত্রের জন্য, তার নিজের দলের ইমেজের জন্য এবং তার নিজের ব্যক্তিগত ইমেজের জন্য এটা ভালো হবে না। জি। আপনি এর কারণ বলছেন হলো, তারেক রহমানের গ্রিন সিগন্যালের কথা। মানে তারেক রহমানের সিগন্যালটা কি বোঝা যাচ্ছে কতটা? কারণ মানে সব তো মন্ত্রীরই ছেলে এখানে, মানে যাদের কথা বললাম, বা মন্ত্রী পদমর্যাদার ছেলে, একজনের আবার স্ত্রীও আছেন। কিন্তু বাকি অনেক ক্ষেত্রেই যেমন সংসদে সম্প্রতি বলেছেন, বিশেষ করে আসলে যে আ জুলাই সনদ বাস্তবায়ন আদেশ, সংবিধান সংশোধন হবে নাকি সংস্কার হবে, গণভোট আদেশ ইত্যাদি নিয়ে যখন কথাবার্তাগুলো হচ্ছে, বা ১৩৩টি অধ্যাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের সময়কার, সেটি নিয়ে যখন আলোচনা হচ্ছে, তখন তারেক রহমান মাননীয় প্রধানমন্ত্রী তিনি আসলে এই বিষয়গুলো নিয়ে কথা বলছেন না। সেটি নিয়েও হাসনাত আবদুল্লাহ রায় বাইরে গিয়ে বলছেন যে তিনি হচ্ছেন নমিনাল প্রধানমন্ত্রী, আর বস্তুত সরকার চালাচ্ছেন বা প্রধানমন্ত্রী হচ্ছেন সালাউদ্দিন আহমেদ। এই মন্তব্যকেও আপনি কিভাবে দেখবেন? এখানে সালাউদ্দিন সাহেবকে নিয়ে একটা নিদারুণ, যাকে বলে বাংলাদেশে একটা যাকে চলছে। আহ, মানে মনে হয় যেন তিনি আসলে ডিফ্যাক্টো প্রধানমন্ত্রী। আপনারও তাই মনে হচ্ছে? আর অবশ্য আমার তো মনে হচ্ছেই। আমার শুধু তাই না, বাংলাদেশের যারা একটা মানে লেম্যান, একেবারে হুম। সাধারণ গ্রামের সাধারণ মানুষ,
তাদেরও মনে হচ্ছে যে এখানে ডিফ্যাক্টো প্রধানমন্ত্রী জনাব সালাউদ্দিন সাহেব এবং তার হুকুমেই সবকিছু চলে, তার পরামর্শে সবকিছু চলে এবং তার ইচ্ছার বাইরে কোনো কিছু করার শক্তি সামর্থ্য কারোর নেই। এখানে দুই কারণ হতে পারে। সেটা হলো মাননীয় প্রধানমন্ত্রী তাকে ভীষণ রকম ভালোবাসেন, শ্রদ্ধা করেন, বিশ্বাস করেন এবং তার সমস্ত মানে যেটাকে বলে ইমপ্লয়েড অন্তর্নিহিত ক্ষমতা এগুলো সব সালাউদ্দিন সাহেবকে দিয়ে দিয়েছেন যে আপনি করেন। আপনার প্রতি আমার একটা গুড ট্রাস্ট থাকে। যেভাবে ধরেন উনি ওনার নির্বাচনী এলাকায় সানি নামক এক ভদ্রলোককে তিনি তার সমস্ত দায় দায়িত্ব দিয়েছেন। তো সানি দীর্ঘদিন ইংল্যান্ডে আমি শুনেছি যে তার অত্যন্ত বিশ্বস্ত লোক ছিলেন। ফলে সানির প্রতি তার অগাধ ভালোবাসা, নির্ভরতা। কাজেই তিনি তার নির্বাচনী এলাকা সানিকে দিয়ে দিয়েছেন। আবার এখন প্রধানমন্ত্রীর যে সকল কর্মকাণ্ড যেগুলো ভোকাল কথা বলতে হয়, সেই কথা বলার যে জায়গাগুলো সেগুলো তারেক রহমান সাহেব চিন্তা করছেন যে আমি দীর্ঘদিন ১৬-১৭ বছর ১৮ বছর দেশের বাইরে ছিলাম। পার্লামেন্টে আমি এই প্রথম আসলাম। অনেকগুলো টেকনিক্যাল বিষয় আছে, আইনের অনেকগুলো বিষয় আছে। সেই বিষয়গুলো আমাকে আসলে আগে শিখতে হবে। তারপরে শেষে আমাকে তারপরে বলতে হবে। আবার আমি সরাসরি একটা কথা বললে হুম, সেটি নিয়ে যখন আমাকে নিয়ে সমালোচনা হবে, ওটা মোকাবেলা করা অন্য কোনো মন্ত্রীর পক্ষে সম্ভব না। আমাকে মোকাবেলা করতে হবে। যেমন শেখ হাসিনা যতদিন ছিলেন, এখন বিএনপির যারা এমপি ছিলেন তারা সবাই তাকে সমালোচনা করতেন, গালাগালি করতেন। এটা শেখ হাসিনাকে মোকাবেলা করতে হতো। হুম, তো সেই দিক থেকে তারেক রহমান সাহেব বুদ্ধিমান মানুষ। তো তিনি মনে করতে পারেন যে আমার পরিবর্তে যদি সালাউদ্দিন সাহেব কথা বলে তাহলে সবকিছু ঝড় সালাউদ্দিন সাহেবের ফুটতে গেল। আর আমি এখানে এসে একটা নেগোসিয়েশন করার মতো একটা জায়গায় থাকলাম। বেশি ঝামেলা হলে সালাউদ্দিন সাহেবকে বললাম এগুলো আর বললেন না। আর প্রতিপক্ষ যারা আছে তাদেরকে ডেকে বললাম যে ভাই সমস্ত বাদ দাও, আসো লেটস হ্যাভ ইট টুগেদার। তো এরকম একটা স্পেস রাখার জন্য হয়তো প্রধানমন্ত্রী ইচ্ছা করে সালাউদ্দিন সাহেবকে দিয়ে সব কথা বলাচ্ছেন। হুম, এ গেল ফার্স্ট একটা পজিটিভ। সেকেন্ড থিং হলো সালাউদ্দিন সাহেবের শোনা কথা যে তারেক রহমান সাহেবের একসময় তিনি গৃহশিক্ষক ছিলেন। এটা আমি সত্য মিথ্যা জানি না। তো গৃহশিক্ষক ছিলেন। তারপরে উনি নিজেই বলেছেন যে, এই জিয়া পরিবারের সঙ্গে আমার অনবদ্য সম্পর্ক। আমি কখনো এদের কর্মচারী ছিলাম, কখনো পার্লামেন্টে বলেছেন। আমি এদের কখনো কর্মচারী ছিলাম বেগম জিয়ার, কখনো তাদের সহকর্মী ছিলাম। কখনো তাদের সহকর্মী ছিলাম, তাদের বিপদের বন্ধু ছিলাম। ফলে এই পরিবারটি সম্পর্কে আমার অনেক কিছু জানা আছে। তো সেই দিক থেকে জনাব সালাউদ্দিন সাহেব এই সংসদে তারেক রহমান সাহেবের একান্ত আপনজন। যদি ছাত্র হয়ে থাকেন তারেক হুম, রহমান হুম, সাহেব, এটা মির্জা ফখরুল এই ক্লেম করতে পারবেন না। কিংবা এখানে যারা আছেন পার্লামেন্টে একমাত্র যদি ওই যে ঘরের যে সম্পর্ক সেটা সালাউদ্দিন সাহেবের আছে। তো সেক্ষেত্রে তারেক রহমান সাহেবের যত দুর্বলতা তিনি জানেন, যত প্রসপেক্ট তার যে জিনিসগুলো আছে সেটাও তিনি জানেন। তো সেদিক থেকে হয়তো তার মনে হয়েছে যে এই কথাগুলো যদি আমি বলি তাহলে আমার নেতা এবং আরবিতে একটা কথা আছে। আপনি দেখবেন না যে এটা যারা ওয়াশ করে তারা বলে মেরে আকা, মেরে মাওলা, মেরে মেহবুব। হুম, এই শব্দগুলো আরবিতে উচ্চারিত হয়। মানে আপনি যখন কাউকে ভালোবাসেন এবং তাকে সম্মান এবং মর্যাদার আসনে বসাতে চান, মাথায় করে তাকে নাচতে চান, হুম, সেই জায়গাতে এই শব্দগুলোই আরবিতে বলে যে এ মেরে মাওলা, এ মেরে আকা, হ্যাঁ? এরকম শব্দগুলো। এখন তারেক রহমান সাহেবকে নিয়ে সালাউদ্দিন সাহেবের যদি ঐরকম একটা শ্রদ্ধা থাকে যে তিনি আমার নিয়োগকর্তা, তিনি আমার মালিক এবং তিনি আমার সমস্ত স্বপ্ন, ভালোবাসা এবং আমি আজ এখানে আছি। উনি এর আগে একটা শব্দ বলেছিলেন মাদ্দা জিল্লুহুল আলী। উচ্চারণটাও যদিও ওই সময় তার সঠিক হয়নি। আরবিতে এটা হলো ওই যে দেখবেন যে অমুক হুজুরের নাম ধরেন হজরত আল্লামা খলিল শাহ। হুম, তো হযরত আল্লামা খলিল শাহ মাদ্দা জিল্লুহুল আলী এই হলো উচ্চারণ। অর্থাৎ তার আশীর্বাদ, এই খলিল সাহেবের আশীর্বাদ আমার উপরে অর্পিত হোক। তার দয়া আমার উপর বর্ষিত হোক। হুম, এই হলো মাদ্দা জিল্লুহুল আলীর অর্থ। তো এখন তারেক রহমান সাহেবকে উদ্দেশ্য করে একবার তিনি বলেছিলেন একটা প্রেস ক্লাব অনুষ্ঠানে মাদ্দা জিল্লুহুল আলী। মানে তারেক রহমান সাহেবের আশীর্বাদ আমার উপরে আছে। হুম, তো তখন ওই শব্দটা উনি নতুন শিখেছেন, যার জন্য হুজুরদের ওই অনুষ্ঠানে মানে তার উচ্চারণটা ঠিক হয়নি। কিন্তু আমি যে এখানে বলে দিলাম হুম, যে তিনি বোঝাতে চেয়েছেন যে আমি যা কিছু করছি, যে অবস্থাতে আছি, আমার উপর জনাব তারেক রহমান সাহেবের আশীর্বাদ
আছে, তার ছায়া আছে, আমার উপর তার ছায়া আছে। তো সেক্ষেত্রে ফলে তিনি আস্থাভাজন তার হবার যে কারণেই তিনি আসলে আপনি যেটি বলছেন তাকেই ডিফ্যাক্টো মনে হচ্ছে, হ্যাঁ এরকম সামারি ডিফ্যাক্টো করা মনে যায়। হচ্ছে, তো যার হ্যাঁ হ্যাঁ হুম। হ্যাঁ হ্যাঁ। আপনি বলছেন যে তো তারেক যার জন্য রহমান হয় অনেক কি, কিছুতে সমালোচনাও হবে। এখন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, অনেক আলোচিত সমালোচিত সাবেক উপদেষ্টা, তিনি এখন বলছেন যে আহ, তারেক রহমানের সমালোচনা প্রসঙ্গেই তিনি বলছেন যে ফেসবুকে পোস্ট দেবার জন্য এখন গ্রেপ্তার শুরু হয়ে গেছে, যেটি 2 বছর আগে দেখতাম। তাহলে প্রধানমন্ত্রী সংসদে দাঁড়িয়ে বলে দিন আমার বিরুদ্ধে কিছু লিখলে গ্রেপ্তার করা হবে। 2 বছর মানে তিনি দেখেন নাই, 2 বছর আগে শেখ হাসিনার আমলে এরকমটা হতো, এখনও তিনি দেখছেন ফেসবুকে পোস্ট দেবার জন্য গ্রেপ্তার শুরু হয়ে গেছে। আপনার কি আসলে তাই মনে হয়? আসলে কিছু ঘটনা তো দেখা গেল, সওদা সুমি জামাতের একজন নারী কর্মী, কিন্তু তারা আবার বললেন, বলার মাত্রই আর কি দ্রুত তাদের জামিন হয়ে গেল, এরকম ঘটনাও ঘটলো। আবার অন্যদিকে ইমির আবার জামিন হচ্ছে না, জয় মানে 7ই মার্চের ভাষণ বাজানোর কারণে। সেই মানে এখানে কি ঘটছে আসলে? সমালোচনা করার কারণেই গ্রেপ্তার হচ্ছে আসিফ মাহমুদ, যেটি বলছেন, আপনি কি সেটাকেও সমর্থন করেন? না, এটা সমর্থনের ব্যাপার না, এটা হলো বাতাস যেদিকে যায়। এখন বাংলাদেশে বসে শারমিন আপনি যেভাবে কথা বলবেন, বিদেশে বসে তো এইভাবে কথা বলতে পারবেন না। আবার বিদেশে বসে যেভাবে কথা বলবেন সেভাবে বলতে পারবেন না। আমি গোলাম মোল্লা রনি, আমি যে কথা বলবো যেটা এই রাষ্ট্র হজম করতে পারবে, এ কথা তো অন্য একজন সাধারণ মানুষ বলতে পারবে না। তো স্থানকাল পাত্রভেদে আসলে গণতন্ত্র, বাক স্বাধীনতা এগুলো হলো কন্ডিশনাল। হুম, হুম। তো এখন ওই যে জামাতের যে নেত্রী, তার পেছনে জামাত আছে, বিরোধী দল আছে, সংগঠন আছে, বট বাহিনী আছে, সব মিলিয়ে তাদের সাথে ইল্লু আছে, পিঙ্কু আছে। তো যার জন্য এই ভদ্র মহিলাকে যদি জেলে রাখা হয় বা তার বিরুদ্ধে করা হয়, মুহূর্তের মধ্যে সরকারের 12টা বাজিয়ে দেবে। তাদের পক্ষে কথা বলার মতো অনেক লোক আছে। অন্যদিকে আরেকজন যার পক্ষে কথা বলার নেই, যে 7ই মার্চের ভাষণ বাজিয়েছে, এখন ওখানে তো আসলে জামাত যেভাবে অর্গানাইজড, জামাতের যেভাবে ইল্লু বাহিনী আছে, পিঙ্কু বাহিনী আছে, টিঙ্কু বাহিনী আছে, তো আওয়ামী লীগে তো আসলে এই জিনিসগুলো নেই। ওই মেয়েটার ওই জিনিসগুলো নেই, ফলে সে যেখানে আছে তার ওখানে থাকা উচিত। আমাদের দেশে হলে কি আপনারা লাভ দেবেন, লম্ফঝম্প করবেন, তার আগে তো আপনাকে বুঝতে হবে আপনার ওজন কেমন, পায়ের নিচে মাটি কেমন আছে। লাভ দিয়ে যদি আপনার গর্তের মধ্যে আপনি পড়ে যান, লাভ না দেওয়াটাই বুদ্ধিমানের কাজ। তা আমাদের এই দেশের মানুষের প্রায় উত্তেজনা, মানে তারা দেখা গেল একদিন একটা মশা কামড় দিয়েছে, মশা মারার জন্য সে পাগল হয়ে যায়, আজকে মশা না মেরে সে ঘুমাবে না। এরকম যারা ম্যানে ম্যানে লোক, হুম। এই ঢাকা শহরে যেখানে মশা আছে ব্যাট হাতে নিয়ে সে ঘুরতেই থাকে, একটা দুইটা, একটা দুটো তিনটা চারটে ব্যাট সে কিনে ফেলছে। তো সেই দিন আমার এক প্রতিবেশী বলল যে সে আরো 3টা ব্যাট কিনে তার ছেলে মেয়েকে দিয়ে দিয়েছে, ছোট ছোট। ওরা তো এক একজন বয়স 6 বছর 7 বছর। আমি বললাম যে ওদেরকে দিলেন কেন? ওরা এই বয়সে মশা মেরে ফাইটিং শিখুক। এই যে তাকে মশা এসে কামড়ায় যাচ্ছে, সে প্রতিবাদ করছে না, ইটস বাহ! নট গুড। এই জন্য আমি ওদের হাতে এই মশা মারার ব্যাট কিনে দিয়েছি। এ তো বাঙালির একটা চরিত্র। সে মশার সাথে ফাইট করেও নিজের দক্ষতা, অভিজ্ঞতা, যোগ্যতা বাড়ায় এবং সে মনে করে আমি একটা বিরাট কিছু করেছি। তো সেক্ষেত্রে এই যে বাঙালির যে চরিত্র, 32 নম্বরে যেতে হবে, তারপরে শেষে জয় বাংলা স্লোগান দিতে হবে, তারপরে শেষে এই কাজগুলো করতে হবে। কিন্তু যাদের কারণে এখন জয় বাংলা স্লোগান দেয়া যাচ্ছে না, তারা পোলাও খাচ্ছে, কুরমা খাচ্ছে, নির্দিষ্ট দূরত্বে গিয়ে তারা মহা আরামে আছে। আর এখানে আমাদের মধ্যে কিছু কিছু মানুষ হঠাৎ করে আমরা স্থান কাল পাত্র না বিবেচনা করে আমরা একটা কাজগুলো করছি, ফলে আমাদের তো আসলে এখানে শাস্তি পাওয়াই উচিত। এটা স্বাভাবিক বিষয়। তো এই জন্য এটা তারেক রহমান সাহেবের কোনো দোষ না, বা মানে সিস্টেমটা আমাদের দেশে আসলে এভাবে চলেছে। এখানে সেই 1973 থেকে আজ অবধি আমাদের এই সমাজে অনেক ভালো জিনিস ক্রমবর্ধমানভাবে হারিয়ে গেছে, এখন থেকে এখন পর্যন্ত। আর 73 থেকে বঙ্গবন্ধু জমানা থেকে আজ অবধি একেবারে ডক্টর মোহাম্মদ ইউনূসের জমানা পর্যন্ত একটা মন্দ জিনিস বন্ধ হয়নি। মানে অতীতে যেটা ছিল এটা ক্রমবর্ধমান হারে বেড়ে গেছে। আগে যে দুর্গন্ধ ছড়াতো তার চেয়ে আরো বেশি দুর্গন্ধ ছড়াচ্ছে। আগে যে মন্দ কাজ হতো তার চেয়ে বেশি। তো সেই দিক থেকে এটা পৃথিবীরই নিয়ম। এই পৃথিবীতে আপনি দেখবেন যে এই পৃথিবীতে বহু ভালো জিনিস হারিয়ে গেছে। কিন্তু সেই হযরত আদম আলাইহিস সালাম থেকে আজ পর্যন্ত একটা মন্দ জিনিস যে পৃথিবীতে মানুষ একবার শুরু করেছে, ওই মন্দ জিনিস আর কখনো বন্ধ হয়নি। তো কাজেই আওয়ামী লীগ জমানার যে কাজগুলো, ইনুস জমানার যে কাজগুলো, তারেক রহমান সাহেবের জমানাতে একটাও বন্ধ হবে না। বরং এগুলো বাড়তে থাকবে। এই যে চিরসত্য, ব্যাধি এটা বুঝে সংক্রামক, নিলে স্বাস্থ্য আমাদের নয়। চলবে এটি না। তো একটা মানে বিখ্যাত রাইট। প্রবাদী আছে বা বিখ্যাত। ডায়লগই আছে, সেটি নিয়ে তো আছেই। আমি জি। একটু এটা নিয়েও আসি যে আরেকটা বিষয়ও একটু, সেটিও সংসদে হাসনাত আব্দুল্লাহ বলছেন, আপনার স্বজন। তিনি বলছেন যে
যে ২৮ জন বিচারককে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের নিজস্ব চ্যাট বক্সে নিজেদের মধ্যে আলাপ আলোচনার কারণে সেটি তাদেরকে শো কজ নোটিশ পাঠানো হয়েছে। এবং সেই শো কজ নোটিশের চিঠিতে বলা হচ্ছে যে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে নিয়োগকারী ও নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের সম্পর্কে বিরূপ মন্তব্য, এটাকে অসদাচরণ হিসাবে গণ্য করা হচ্ছে এবং তাদেরকে শো কজ নোটিশ পাঠানো হয়েছে। এটি আপনি কিভাবে দেখছেন? এটার ব্যাপারে আমি আসলে কিছু বলতে চাচ্ছি না, বিকজ আমাদের জুডিশিয়ারি খুব সেনসিটিভ। এখানে আপনি ওয়ান ওয়ে ট্রাফিক, মানে জুডিশিয়ারি নিয়ে কোনো কথা আপনি বলতে পারবেন না। যারা ক্ষমতাধর তারা বলতে পারেন, কিন্তু আমরা যারা আমজনতা দেখা গেল যে আমি পক্ষে বললাম, একটা নোটিশ ইস্যু করলো যে আপনি বললেন কেন, বিপক্ষে বললাম তাও বললাম কেন। ফলে এটা আসলে যারা বলেছেন আর যারা নোটিশ জারি করেছে এটা তাদের একান্ত ব্যক্তিগত বিষয়। আমাদের বক্তব্যটা হলো যে যে কোনো একটা পরিস্থিতি সরকারের বিরুদ্ধে যখন তৈরি হয়ে যায়, সমালোচনার একটা জায়গা তৈরি হয়ে যায়, কেউ হয়তো অল্প করে, কেউ চুপ থাকে ভয়, কেউ হয়তো বেশি নিষ্ঠুর করে। সরকার যখন বুদ্ধিমান হয় তখন তারা প্রথমে মনে করা উচিত এই জিনিসটা হলো কেন, এটা তো নাও হতে পারতো। তো কাজে আমাদের দিক থেকে এই জিনিসগুলো আমরা যদি সতর্ক হই যে এই কাজগুলো আর আমরা করব না, বা যারা করেছে তাদের সঙ্গে যদি একটা নেগোশিয়েবল অবস্থা থাকে, ২৬ জন লোককে যদি ডেকে বোঝানো হতো যে আমরা এই কারণে করেছি, ইউ শুড নট ডু ইট, তাহলে আমি হলে সাধারণত এই কাজগুলো করতাম, যাতে একটা আসলে রাজনীতি এবং রাষ্ট্র পরিচালনাটা একটা সমঝোতার বিষয়। এখানে গুতোগুতি করে লাফালাফি করে আসলে একটা ভালো ফলাফল কেউ পায়নি, আগামীতেও পাবে না। হুম। কিন্তু এই কথাটাই মানে আমি আরেকটা বিষয় মনে পড়ল যে এই যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াও ঠিক এই বক্তব্য যে ২৮ জনকে যে শোকজ নোটিশ দেওয়া হয়েছে এটার প্রসঙ্গ তুলেই তিনি বলছেন যে ২ বছর আগে শেখ হাসিনার আমলে এরকমটা দেখা যেত, ২ বছর দেখেন নাই। কিন্তু আসলে তো মনে হয় যে ওই যে ইউএনও একজন ছিলেন উর্মি, মাহমুদা উর্মি, যিনি ডক্টর ইউনূসের সম্পর্কে লিখেছিলেন, তাকে তো শোকজ কি, তাকে তো বরখাস্তই করা হলো, তারপরে তার বিরুদ্ধে মানহানি রাষ্ট্রদ্রোহের মামলাও হলো। তাহলে ২ বছরে হয় নাই, এটা কি আসিফ মাহমুদ ২ বছর চোখ বন্ধ ছিল নাকি? মানে কি মনে হয় যে ২ বছর কি আসলে হয় নাই এরকম ঘটনা? আশিফ মাহমুদ আসলে ইয়াং মানুষ, তো তার এত কিছু মনে থাকে না, আর এখন তো কিন্তু নাকি বড় খুব বয়স হলে নাকি ফার্স্ট্রেটেড। মনে থাকে না, ইয়াং না, মানুষের। বয়স না, মানে ইয়াং এরও মনে থাকে না। ইয়াংরা হয় কি একসময় প্রেম করার কথা চিন্তা করে, হুম। একসময় আবার মন্ত্রী ছিল, হায় হায় আমি এত সুন্দর মন্ত্রী ছিলাম, এখন মন্ত্রী নেই। কালকে আমি হাঁসের মাংস খেতাম, ওয়েস্টার্নে যেতাম, কত মানুষ আসতো। বোঝার চেষ্টা করুন তার এই যে সে যে জিনিসগুলো পেয়েছে, হ্যাঁ, সে তো বোধহয় এখন পর্যন্ত বিয়ে থা করেছে কিনা আই ডোন্ট নো। করেছে। যখন সে বিয়ে করেছে যাকে নিবে, তো এখন তো সেই তার বইয়ের একটা আলাদা ডিমান্ড থাকে, সবকিছু থাকে, যে তোমাকে আমি বিয়ে করেছিলাম যখন তুমি মন্ত্রী ছিলা, কিন্তু এখন তোমার কি হলো। তো যার জন্য এখানে অনেক কিছু ভুলে যাওয়া এটা একটা স্বাভাবিক বিষয়। যার জন্য তিনি দেশের বিপ্লবী মানুষ, শেখ হাসিনার তাড়ানোর অগ্রণী সেনানী। আগামীতে যদি আবার একটা গণ অভ্যুত্থান হয়, সেই গণ অভ্যুত্থানেরও তিনি হবেন সিপাহ সালার। ফলে তাকে একটু তুয়াজ তদবির করি না, দেখি সারা জীবন তো দালালি ঠেলালি করতে পারলাম না, যেটা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার একটু দালালি করে যদি ভবিষ্যতে কিছু হয়, এই জন্য তার বিষয়টি স্কেপ করে গেলাম আর কি। আচ্ছা, আগামীতে গণ অভ্যুত্থান হলে সেখানেও তিনি থাকবেন। আগামীতে গণ অভ্যুত্থানের বিষয় আপনি দেখেন, কারণ জামাত এরকম হুঁশিয়ারি দিয়ে যাচ্ছে বা আসিফ মাহমুদরাও বলছেন, শেখ হাসিনার পালানোর ছবিটাও তারা টাঙিয়ে রাখতে বলছেন, এটি বলছি ব্যারিস্টার ফুয়াদের কথা তিনি বলছেন, এবং সেই রকম পরিণতির দিকে যাবে বিএনপিও, এরকম হুঁশিয়ারি দেওয়া হচ্ছে। আপনিও কি আসলে সেরকম কিছু দেখেন, গণ অভ্যুত্থান আগামীতে হবে এরকম বলছিলেন? মানে ফার্স্ট থিং হলো যে যেখানে জনগণ আছে বা যেখানে গণ আছে সেখানে গণ অভ্যুত্থান হবেই। টুডে হবে অথবা টুমোরো হবে অথবা ১০০ বছর পরে হবে, জনগণ থাকলেই গণ অভ্যুত্থান হবে, এতে কোনো সন্দেহ নেই। তো কাজে গণ অভ্যুত্থান হবে না কেন? ২ নম্বর হলে যে আপনি তো অ্যানিম্যাল ফার্ম পড়েছেন, সেই জর্জ অরওয়েলের বিখ্যাত, যেখানে পশুরা বিদ্রোহ করে মানুষের বিরুদ্ধে। এবং আপনি দেখবেন যে অনেক বিড়াল, আপনি যারা বিড়াল পালে, বিড়াল রাগ হয়ে যায়, মালিকের গালের উপর টাস টাস করে সে মেরে দেয় বিড়াল। হুম। একটা কুকুর মেজাজ ঠিক রাখতে পারে না, বিড়াল কুকুর মেজাজ ঠিক রাখতে পারে না। একটা তেলাপোকা সেও রাগ হয়ে যায়। আপনি একটা মশা আপনাকে একটা কামড় দিছে, যেই জায়গাতে সে কামড় দিলাম তাড়াই দিচ্ছেন, ঠিক ওই জায়গাতে এসে সে আঘাত করবে, নির্দিষ্ট জায়গাতে। আপনার যে লোমকূপের যে জায়গাতে সে প্রথম হুল বসিয়েছিল ওই জায়গাতে। মাছি, আপনি একটা মাছি চিন্তা করেন, আপনার মাথার যে জায়গাতে, গালের যে জায়গাতে বসে গেল, আপনি তাড়িয়ে দিলেন, ঠিক নির্দিষ্ট জায়গাতে সে এসে বসে। এটা প্রকৃতির একটা লীলা খেলা। তো কাজেই যে কারণে শেখ হাসিনার বিরুদ্ধে গণ অভ্যুত্থান হয়েছে, যে কারণে আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসকে বিরক্ত হয়ে গেছি, এই বুড়া যায় না কেন, এটা দেখলে আমাদের মেজাজ গরম হয়ে যেত, যে কারণে সে যার হাসির কারণে সে, আমি বলেছিলাম যে এর হাসি অসাধারণ হাসি, একটা অনুষ্ঠান বলেছিলাম যে ডক্টর মোহাম্মদ ইউনূসের হাসি মেরিলিন মনরোর হাসির সাথে ভালো, হুম। আমার কাছে মনে হতো।
সেই লোক হাসলে আমার কাছে মনে হয় যে এর দাঁতগুলো বের হয়েছে, এখন আমার আর সহ্য হচ্ছে না। এটা কেন হলো? আমার মধ্যে ওই যে একটা অভ্যুত্থান করার, বিদ্রোহ করার, বিদ্রূপ করার যে একটা প্রাকৃতিক গুণাবলী রয়েছে আমার মতো লক্ষ, লক্ষ মানুষের, সেটা তো আমরা মরে যাই নাই। আমরা তো এখনো পশু হয়ে যাইনি। আমরা এখনো মানুষ আছি। কাজেই সরকারের যারা কর্তা ব্যক্তি, তাদেরকে সতর্ক হতে হবে যে শেখ হাসিনার জমানাতে যে জনগণ ছিল, সেই জনগণের চাইতে এখনকার জনগণ বেশি সাহসী। শেখ হাসিনার আমলে বা ডক্টর মোহাম্মদ ইউনূসের আমলে যে জনগণ ছিল, আমরা বেশি কৌশলী, বেশি প্রফেশনাল সব দিক থেকে। ফলে এই সরকার গণঅভ্যুত্থান, জনরোষ বা যেকোনো চক্রান্ত মোকাবেলায় তাকে যথেষ্ট সতর্ক হতে হবে, কৌশলী হতে হবে এবং বুদ্ধিমান হতে হবে। এখানে হাঙ্কি-পাঙ্কি চলবে না। যদি পারত তাহলে বিশ্ব যে যাকে বলা হয় আপনার কি মনে জ্ঞানী হয় সেই মানুষ, কৌশলীটা এই সরকার সেই কৌশল মোতাবেক চলছে নাকি ওই হাঙ্কি পাঙ্কির মধ্যেই আছে? আমার কাছে মনে হয় যে তারা হাঙ্কি-পাঙ্কিও জানে না এখন। হাঙ্কি-পাঙ্কি তারা ১৭ বছর তো ক্ষমতার বাইরে ছিল। ক্ষমতার ভিতরে থাকতে হলে হাঙ্কি-পাঙ্কি যেটা শেখ হাসিনা জানতেন, ওটা শিখতে তো তাদের আরো ১৭ বছর লাগবে। এখন এটা যদি তারা ভালো মতো শিখতে চায়, শেখ হাসিনার সঙ্গে নিয়মিত যদি স্কাইপে তে তারা কথাবার্তা বলে হুম। যে ম্যাডাম বা স্যার বা আপা বা খালাম্মা, মানে মানে হোয়াট ইজ হাঙ্কি-পাঙ্কি? এবং তিনি যদি দয়া করে বলে দেন দিস ইজ হাঙ্কি-পাঙ্কি, এইভাবে এই জিনিসগুলো করতে হয়। তাহলে হয়তো হবে। আদারওয়াইজ এগুলো তাদেরকে ধীরে, ধীরে শিখতে হবে। ১৭ বছর বসে তাদেরকে হাঙ্কি-পাঙ্কি শিখতে হবে। আর যদি তারা সেটা না শিখে তাহলে তারা স্থূলভাবে একটার পর একটা ভুল করতে থাকবেন। মারাত্মক ভুল করতে থাকবেন। আর সেই ভুলের এগেইনস্টে সবাই বলবেন, "আরে বাদ দাও। বিশ্ব নেতা, বিশ্ব মহাজন, বিশ্ব মানব ডক্টর মোহাম্মদ ইউনূসকেই আমরা উল্টাই দিছি, তাড়াই দিছি। শেখ হাসিনা এত বড় কথা, দিল্লির অমুক অমুক ১৭ বছর দেশ চালাইছে, তাকে আমরা তুড়ি মেরে উড়িয়ে দিছি। আর কোথা থেকে কি আসছে? এটা তো আমাদের কোনো ব্যাপারই না।" এই যে মানুষের ভিতরে যে একটা অহমিকা বোধ, মানুষের মধ্যে যে একটা আত্মবিশ্বাস, এটা সরকারের জন্য একটা ভীষণ ঝামেলার বিষয় হবে। তারা এই যে সালাউদ্দিন সাহেবকে আগে স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু আবার কামাল সাহেব, এভাবেও তো ভাবা যায় যে মানে আ সাহস আসছে মানুষের মধ্যে যে একে সরালাম, তাকে সরালাম, তোমাকে সরাতে কি যায় আসে? কিন্তু একে সরায় তাকে সরায় লাভটা কি হলো? মানে একে নতুনটাকেও যে সরাবে তারপরে লাভটা কি হচ্ছে? সরায়। মানুষ অত ভাবে না। মানুষের বলল আমার ভালো লাগছে না। আগে তোমারে সরাইনি, তারপর ভবিষ্যতে চিন্তা করব। এইভাবেই ৯৯% মানুষ চিন্তা করে। ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে ১%। তো যারা চিন্তা করে ভবিষ্যৎ নিয়ে তারা ঘর থেকে বের হয় না। হুম। তারা কোনো সরকারের সাথে ঝামেলায় যায় না, কারো সাথে ঝামেলায় যায় না। ইভেন নিজের স্ত্রীর সঙ্গে তারা ঝামেলায় জড়ায় না। সারাক্ষণ ঘরে বসে থাকে, নিজেকে নিয়ে ব্যস্ত থাকে। সেলফ সেন্টার্ড মানুষ, যারা খুব বেশি চিন্তা করে। আর ৯৯% মানুষ হলো যে আগে তোকে মেরে নেই, তার হলো কথা। হ্যাঁ? তো আগে যেমন ওই যে দেখা গেল যে পেট্রোল পাম্পে পেট্রোল পাচ্ছে না, সে বলছে যে ভবিষ্যতে কি হবে? ওই ম্যানেজারকে ট্রাকের নিচে ফেলে সে গুড়াই মেরে ফেলছে। তো এই যে সে তো জানে যে আমি পেট্রোল পাম্পের এই লোকটা যদি মারি আমাকে ধরেই ফেলবে ট্রাক ড্রাইভার। কিন্তু তার মেজাজ এমনভাবে গরম হয়ে গেছে, হুম। সে তখন এই কাজগুলো করে ফেলছে। তো এটা এই যে চরিত্র, মানুষের যে চরিত্র, মানে বর্তমানকে প্রেজেন্ট টেন্সকে নিয়ে সবাই চিন্তা করে, এদের সংখ্যা হলো শতকরা ৯৯%। তো সেই ৯৯% মানুষ অত কোনো কিছু চিন্তা করবে না। কে আসবে, কে নবে, সে হবে না হবে। সে ১ম এ চিন্তা করবে জি। যে আমি গত ২ বছরে কি সফল হয়েছি। কালেক্টিভলি কি সফল হয়েছে। তো কালেক্টিভলি যে সফল হয়েছে, আপনি দেখেন এই যে তারেক রহমান সাহেব আসছেন। তো এই যে হাসনাত, সার্জিস, নাসিরউদ্দিন পাটোয়ারি থেকে শুরু করে এদের কারোর কিন্তু, ফুয়াদ, অন্যান্য যারা আছেন, এরকম ২০-২৫ টা তরুণ যারা সামনে চলে আসছে না? হুম। তাদের কারো মন খারাপ হয়নি। তারা কেউ হতাশ হয়নি। তারা বরং আগের যেকোনো সময়ের চেয়ে আরো জোরে, জোরে কথা বলছেন। স্ট্রংলি কথা বলছেন এবং তারা মনে করছেন যে তারা এখন দে আর দ্য পার্ট অফ দ্য ৭৮ টা ৮০ টা সিট পার্লামেন্টে তাদের আছে। তো এর সঙ্গে, সঙ্গে মানে আগে তাদের যে ক্ষমতা ছিল সেই ক্ষমতার সঙ্গে এখন রাষ্ট্র ক্ষমতা যুক্ত হয়েছে। তো কাজেই তারা এখন অনেক কিছু চিন্তা করতে পারেন, অনেক কিছু বলতে পারেন। আরেকটা গণঅভ্যুত্থানের কথা চিন্তা করেন, আরেকটা বিপ্লবের কথা চিন্তা করতে পারেন। যে কাউকে ছুঁড়ে ফেলে দিতে পারেন, যে কাউকে তারা খোঁটা দিতে পারেন, "তুমি কে? ওইটা কি?" ইত্যাদি, ইত্যাদি, ইত্যাদি। নচেত আপনি পার্লামেন্টে দাঁড়িয়ে সালাউদ্দিন সাহেবের ছেলে, আমরা তো স্বরাষ্ট্রমন্ত্রী দেখলেই চিত হয়ে পড়ে যেতাম। আগে কামাল সাহেব আমার পাশে বসতো। মানে যে স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন হুম। আমার পাশে বসতো এবং আমাকে লিডার, লিডার ডাকতেন। জাস্ট আপনাকে এই অনুষ্ঠানে বলি, মানে আমাকে এতটা শ্রদ্ধা করতেন যে দেখা হইলে আমি মাঝে মধ্যে বলতাম, "এই কামাল ভাই এদিকে আসেন। আপনি এভাবে হাঁটাচলা করছেন।" আমরা একসাথে নামাজ পড়তে যেতাম। তো উনি খুব বিনয়ী, এত বিনয়ী ছিলেন, আমি আর ইকবালুর রহিম মাঝে মধ্যে দুষ্টামি করতাম।
বলতাম, যাই আপনার ভিতরে একটা মন্ত্রী মন্ত্রী ভাব আসছে, আপনি বোধহয় মন্ত্রী হয়ে যাবেন। তো সে খুব লজ্জা পেতেন যে, রনি ভাই কি যে বলেন, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। যাই হোক, পরে সে যখন মন্ত্রী হয়ে গেল, মাই গড, আমি দেখি তাকে, আমার ভয় লাগে, ভীষণ রকম ভয় লাগে। আমি তার বাসার সামনে দিয়ে কোনোদিন যাই না। তার সাথে আমার এত বন্ধুত্ব ছিল, আমি কোনোদিন তার সঙ্গে কথা বলিনি, কোনোদিন তার সঙ্গে কথা বলিনি। তা এই যদি আমার একজন সংসদ সদস্য, যার সাথে 4-5 বছর আমি পাশাপাশি বসছি, সেখানে একজন স্বরাষ্ট্রমন্ত্রী সম্পর্কে আমার এরকম যদি একটা ফিলিংস হয়, আর এখানে সালাউদ্দিন সাহেবের চোখের সামনে দাঁড়িয়ে হাসনাত আবদুল্লাহ বলে দিলেন যে এটা বাফের দোয়া, হুম। বাফের দোয়া, তাহলে এখানে তার দেখেন তার মানে ভয়টা কোন পর্যায়ে চলে গেছে। সে সালাউদ্দিন সাহেবকে কিছু মনেই করছে না। আবার সালাউদ্দিন সাহেব এটা নিয়ে তার লজ্জা শরম, এটা না, তার ছেলে ওখানে অংশগ্রহণ করছে, তো তিনি এটাকে খুব স্বাভাবিকভাবে নিলেন যে মাননীয় সদস্য, আমি তো মায়ের দোয়া শুনেছি, হুম। বাপের দোয়াতেই প্রথমে শুনলাম। তাহলে এই যে এটি নিয়ে আপনি অনেক সমালোচনা করলেন যে তিনি যে ছেলের বাপ এবং তার যে দোয়া আছে ছেলের প্রতি, এটা সে প্রথম শুনলো। তা সে কি ছেলেকে দোয়া করে না? সে ছেলেকে বাপ না? আপনি এটা নিয়ে যুক্তিবিজ্ঞান অনেক অনেক কথাবার্তা বলতে পারেন। কিন্তু মানে এই কিন্তু ওই যে জিনিসগুলো মায়ের চলছে। দোয়া যেমন প্রচলিত, বাপের দোয়া হয়তো এই কমিটির মাধ্যমে বিশেষ করে প্রচলিত আরো হলো কিনা বা জি, হতে জি, পারে। জি। কিন্তু ওই যে আপনি আসাদুজ্জামান খান কামালের সাথে আপনার অভিজ্ঞতার কথা বলছিলেন, আমি একটু শিরিন শারমিন কথা জানতে চাই। তাকেও আপনি সংসদের স্পিকার হিসেবে দেখেছেন, আপনার সহকর্মী হিসেবে দেখেছেন। আপনি কি একটু বলবেন যে তিনি আসলে মানে তিনি এখন গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন এবং অভিযোগ হচ্ছে হত্যা চেষ্টা মামলা ভাঙচুর এবং সহিংসতার সাথে হত্যা চেষ্টা মামলার অভিযোগ তার বিরুদ্ধে। আসলে আপনি তাকে কেমন শিরিন দেখেছেন? আসলে শিরিন শারমিন আমাদের ডিপার্টমেন্টে মানে মানে যদি শুরুর দিকে চিন্তা হুম। করি, তাহলে সে আমার ১ বছরের ছোট। আর যদি শেষের দিকে চিন্তা করি, মানে আমার মাস্টার্স শেষ হয়ে গেছে যে সময়, তার সাথে যদি করি, তো সে আমার আসলে ২-৩ বছরের সিনিয়র, মানে মানে দিক থেকে, বয়সের দিক থেকে বা ইউনিভার্সিটির শুরুর দিকে সে আমার ১ বছরের জুনিয়র। তেমনি তার সঙ্গে আসলে আমার কখনোই পরিচয় ছিল না ওইরকম ছাত্র অবস্থায়। এর কারণ হলো ও ১ম থেকেই শুধু লেখাপড়া নিয়ে থাকতো। লেখাপড়া নিয়ে থাকতো। তারপর ওর একটা ছোট লাল গাড়ি ছিল। আর ওর একটা প্রেমিক ছিল, যাকে সে বিয়ে করেছে। তো ওর ওই প্রেমিক ওকে রোজ, রোজ নামিয়ে দিয়ে যেত। আর সে চুপচাপ শুধু লেখাপড়া করতো, সবকিছু করতো। জীবনে কখনো কোনো পলিটিক্স এর সঙ্গে সে জড়িত ছিল না। তো ছিল না। তো এই সুবাদে আমরা তাকে ডিপার্টমেন্টে ফেজে দেখেছি। কিন্তু ডিপার্টমেন্ট কেন্দ্রিক ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক তার কোনো বন্ধু-বান্ধব ওখানে ছিল না। এরপর যখন সে মহিলা কোঠায় সংসদ সদস্য হলেন, এখন সবাই তাকে নিয়ে ঠাট্টা মশকরা করে। তাকে নিয়ে ঠাট্টা মশকরা করে। তা আমি জানতাম যে আমাদের ডিপার্টমেন্টের মেয়ে, আমার সঙ্গে তার এরকম কোনো পরিচয় ছিল না। তা আমি তাকে নিয়ে একটা লেখা লিখলাম। তার স্টুডেন্ট, তার বাবার পরিচয়, তার মায়ের নাম নায়ার সুলতানা, তার নানা ছিল বিচারপতি, এসব মিলে ডিটেলস লিখলাম। হি ওয়াজ সো হ্যাপি। তো সে মনে করতো যে আমি হয়তো তার জুনিয়র, সে আমাকে টেলিফোন করছে, কিন্তু বেসিক্যালি আমি তো ১ হুম। বছর সিনিয়র। হুম। হুম। তুই আমাকে টেলিফোন করে বলতেছে, রনি তুমি আমার সম্পর্কে এত সুন্দর করে লিখেছো, অনেক অনেক ধন্যবাদ, ইত্যাদি 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 ইত্যাদি। আদারওয়াইজ সবকিছু সব লিখছে। যাই হোক, এরপর দেখা গেল কয়দিন পরে সে প্রতিমন্ত্রী হয়ে গেল। তারপরে কয়দিন পরে প্রতিমন্ত্রী হওয়ার পরে সে আবার আমার সঙ্গে কি মনে করে আবার আপনি আপনি করে বলা শুরু করলো। আপনি আপনি করে বলা শুরু করলো। তারপরে সে আবার স্পিকার হয়ে গেল। তো স্পিকার যখন হয়ে গেল, তখন আমি যখন গ্রেপ্তার, ওই সালমানের সাথে যখন গ্রেপ্তার হলো, তা আমি ওর কাছে গিয়ে বললাম যে দেখো, সেদিন তুমি একটু আম, আহ, প্রধানমন্ত্রীর সাথে কথা বলো। হ্যাঁ, যেহেতু তুমি, যদি সে মনে করে যে সে একজন আমাকে গ্রেপ্তার করবে, রিয়েলি গ্রেপ্তার করবে, তাহলে আমাকে গ্রেপ্তার করা মানে একজন সংসদ সদস্য, সেই সংসদ সদস্য, তাহলে পুরো সবাই এমপি যারা আছে তারা ইনসাল্ট ফিল করবে। তো যেহেতু আমি এই দল করি, এই দলের সঙ্গে আছি, এবং তিনি যদি মনে করেন যে আমি আসলে অন্যায় করেছি, তাহলে আই শুড রিজাইন, আমার আসলে রিজাইন করা উচিত। এতটুকু আত্মমর্যাদা আমার থাকে যে আমি সবাইকে বিব্রত করতে চাচ্ছি না। আর আমি যে দলের এমপি, সেই দলের প্রধান যদি আমাকে পছন্দ না করেন, এই দলে থাকার কোনো নৈতিক অধিকার আমার নাই, আমি ওনাকে বললাম। তো সে প্রধানমন্ত্রীকে টেলিফোন করবে বিং এ স্পিকার, এই সাহসটুকু তো তার ছিল না। সে মানে আমি আমি বলার সঙ্গে সঙ্গে তার মুখের দিকে মনে হলো বজ্রপাত হয়েছে, এবং আসমা ফিরোজ তার আমার সামনে ছিল। আসমা ফিরোজ আমাকে বললেন যে এই সে আবার আমাকে তুমি তুমি করে বলে, এবং সবাই তেল দেওয়ার জন্য আবার মানে আসমা ফিরোজের মতো লোক তাকে ছাড় ডাকে। এটা সে যখন হলো, তা আমি বললাম যে আরে এ আমার ডিপার্টমেন্টের ছোট বোন।